আপনি পাবলিক সেক্টর প্রজেক্টস বা সরকারি যে উন্নয়ন প্রকল্প সেখানে যত্রতত্র বেহিসাবি প্রজেক্টস নেওয়া হয়েছে, যেটা দরকার নাই সেটাও নেওয়া হয়েছে, যেটা দরকার সেটাকে অনেক বেশি দামে নেওয়া হয়েছে। রিপোর্ট বেরিয়েছে এবং অনেক কিছু ডেটা নিয়েও অনেক প্রশ্ন আসছে যে আসলে আমাদেরকে জিডিপি গ্রোথের এত হাই ছিল কিনা, ইনফ্লেশন কি আন্ডার রিপোর্টেড হচ্ছে কিনা, রাইট? সো ডেটা ইনঅ্যাকুরেসি নিয়ে কোয়েশ্চেন আসছে, আপনার ইকোনমি আউটলুক নিয়ে কোয়েশ্চেন আসছে। বিজনেসেস আর মায়ার্ড ইন ডেট, বিগ বিজনেসেস অনেকেই আপনার ডেটে আছে, 10টা ব্যাংক ডিক্লেয়ার করা হয়েছে ব্যাংকরাপ্ট, অ্যান্ড I can just go on and on, right? So টাকার ডিভ্যালুয়েশন কিন্তু 19-20 সাল থেকেই ডিউ ছিল কিছু না কিছু, সেটা এসে ফাইনালি নিল 22 সালের জুন জুলাই মাসে। তারপরও খুব অল্প অল্প 22 না আরো বেশি 24-25 দফায় 38-39% ডিভ্যালুয়েশন হয়েছে। এটা যদি প্রথম দিকে একটু 2-3 দফায় ভালোভাবে নিয়ে নিত, হয়তো আমাদের 39% ডিভ্যালুয়েশন লাগতো না। টোটাল বিনিয়োগ বা তার 75%-এর উপরে কিন্তু বেসরকারি খাত থেকে আসে। সুতরাং আপার মিডল ইনকাম, এমপ্লয়মেন্ট, দারিদ্রতা কমানো, এক্সপোর্ট ধরে রাখা, তার মাধ্যমে ফরেন কারেন্সি আসা, যার মাধ্যমে আবার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ঠিক থাকে, এগুলো সব মিলিয়ে কিন্তু বেসরকারি খাত ধরে রাখা এবং আরো তার গ্রোথটাকে ফ্যাসিলিটেট করা, এটার কোনো বিকল্প নেই। আমার বিনিয়োগ পরিবেশকে আরো সহজ এবং আরো আধুনিক করতে হবে। সেখানে বিনিয়োগ পরিবেশে বিভিন্ন ল, রেগুলেশন, রেড টেপ, এনফোর্সমেন্ট, ল এবং রেগুলেশন সেগুলোর কোয়ালিটি কতটা সহায়ক এবং সেগুলোর বাস্তবায়ন কতটা ডিফিকাল্টি সৃষ্টি করে বা সহজে ব্যবসা করতে দেয়, এটাই রেড টেপ। এই জায়গাটায় আমাদের ব্যাপক মডার্নাইজেশন প্রয়োজন, সিম্পলিফিকেশন প্রয়োজন, রিফর্মস, রেগুলেটরি রিফর্ম যেটাকে বলি। বা দ্বিতীয় হলো, আমি মনে করি অনেক ইনভেস্টমেন্ট ক্লাইমেটের সাথে লিঙ্ক। আপনি যদি লোকাল এবং ফরেন প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেন বাংলাদেশ নিয়ে, তাদের যে বড় কনসার্ন, এর মধ্যে একটা কনসার্ন হলো ট্যাক্সেশনের জটিলতা। Assalamu alaikum, adab, hello and welcome to another show of Light Castle Live. And today we have with us Mr. Dr. Masroor Riaz, who is the CEO and chairman of Policy Exchange Bangladesh. He also happens to be an economist. And আমরা খুবই আনন্দিত আজকে মাসরুর ভাইকে আমাদের সাথে পেয়ে, so that we can learn a lot from him on what's the outlook of the economy. With that, I just want to pass it on to you, Masroor Bhai, for some quick introductory remarks, and then we can get started. Thank you, Imdad. It's a wonderful pleasure joining you and the Light Castle team for this podcast. This is a great initiative by Light Castle, who's always taking some new and innovative steps, and we congratulate and commend you for that. And it's a great pleasure joining this knowledge-oriented initiative that you have through this podcast program. Thank you, Masroor Bhai. We really appreciate your kind words. আমরা একটু শুরু করতে চাই মাসরুর ভাই আসলে পিছন থেকে। আমরা জানি আপনার স্টোরিতে যে আপনি পিএইচডি করেছেন বাইরে, আপনি এমবিএ করেছেন আমেরিকাতে, আপনি পিএইচডি করেছেন ইউকেতে, and then you worked in the academia for a few months, and then you joined as an advisor to the DFID program, and after that আপনি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপেরও প্রোগ্রাম ম্যানেজার এন্ড সিনিয়র অ্যাডভাইজার ইকোনমিস্ট হিসেবে আপনি অনেকদিন ছিলেন। মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, আপনি বাইরে ভালো পড়াশোনা করার পরে why did you decide to come back to Bangladesh? Thank you. What was your motivation there? Thank you. Very good question. আমাদের মনে হয় বাংলাদেশের কারেন্ট কনটেক্সটে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমার এক্সপিরিয়েন্সটা বা আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারলে মেবি, আমি জানি না, আমার আজকের দিনের তরুণ সমাজের জন্য হয়তো কিছু সেই জায়গায় মেসেজ থাকতেও পারে। আমি কিন্তু শুধু পিএইচডি করে চলে এসেছি, বিকজ ইয়োর মেইন পয়েন্ট হিয়ার, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বিদেশে ছিলাম, বিদেশে সুযোগ ছিল, আমি চলে এসেছি, রাইট, উইচ ইজ কারেক্ট। কিন্তু আমি কিন্তু এরকম 3 বার চলে এসেছি, একবার না। তুমি প্রথমেই বললে যে আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি প্রথমে, সেখানে আমি এমবিএও করেছি, এবং আমি কিন্তু সেখান থেকে আমার এমবিএ, যেটা ফাইন্যান্সিয়াল ইকোনমিক্সে আমার এমবিএ ছিল, শেষ করে আমি কিন্তু সেখানে কাজ করতাম। আমি বেশি দিন, 1 বছরের একটু কম ছিলাম, খুব বেশি না। কিন্তু তখনই আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিউ ইয়র্কের ম্যানহাটনে ম্যাগ্রো হিল যে বিশ্বখ্যাত পাবলিশিং কোম্পানি, ওদেরই একটা সাবসিডিয়ারি কোম্পানিতে আমি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছিলাম আমার যুক্তরাষ্ট্রে মাস্টার্স শেষ করার পর। সুতরাং আমি কিন্তু অলরেডি তখন চাকরিতে ঢুকে গেছিলাম। আমি ম্যানহাটনে ইউনিয়ন স্কোয়ারে আমার অফিস ছিল। আমি কিন্তু 1 বছরের আগেই আমি চিন্তা করলাম যে না, আমি দেশে চলে যাব।
আমি তখন একবার আসলাম। সেকেন্ড, সেটা 99 সালের শুরুতে। আবার তুমি যেটা বললে পিএইচডি, আমি ইংল্যান্ডে পিএইচডি করি 2003 থেকে 6। পিএইচডি শেষ করে আমাকে আমার ডিপার্টমেন্ট, আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখানে আমি পিএইচডি করি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে। শেষ করার আগে থেকেই আমাকে আমার যে সুপারভাইজার প্রফেসর তিনি বলছিলেন, এবং তার সাথে পরে অন্য আরও 2-1 প্রফেসর যাদের সাথে আমার ইন্টারাকশন ছিল, যে ডিপার্টমেন্টে একটা নতুন পজিশন আসছে যেটা আমার অভিজ্ঞতা স্কিলস সেটার সাথে খুব সম্পৃক্ত, এবং দে উড লাইক মি টু জয়েন দ্যাট সেশন, দ্যাট পজিশন। আমি থাকিনি আসলে। আমি পিএইচডি, আমার যেদিন পিএইচডি কনফার্মেশন হয়েছে, ইনফ্যাক্ট আমার যেদিন আমরা বলি ডিফেন্স পিএইচডিতে, ডিফেন্সের সময়ই আসলে পিএইচডিটা শেষ হয়েছে নাকি, অ্যাকসেপ্টেড, অ্যাপ্রুভ বা পাশ করেছি নাকি, রাইট? আমার মনে হয়, আমার যদি মনে পড়ে, মের 6 তারিখ বা 8 তারিখ 2006-এ আমার পিএইচডি ডিফেন্স ছিল। খুব মাইনর কিছু ফর্ম্যালিটিস ছিল ডিফেন্সের পরে। আমার 2006 সেই মে মাসেরই 14 তারিখ বোধহয় আমার পিএইচডি কনফার্ড, মানে যেটাকে বাংলা ভাষায় যদি বলি পাশ করে গেছে, শেষ করলেন। আমি মের 20 তারিখই বাংলাদেশে চলে এসেছি, কারণ আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি চলে আসবো। থার্ড, আমি দেশে ফেরত আসি। আমি যেটা তুমি বললে, আমি বিশ্ব ব্যাংক গ্রুপে প্রায় 10 বছরের একটু উপরে ছিলাম। তার একদম শেষের প্রায় বছর খানেকের উপরে আমি সিঙ্গাপুর অফিসে আমি বেসড ছিলাম, এবং সেখান থেকেই আমি সিদ্ধান্ত নিই যে আমি আসলে বিশ্ব ব্যাংকের এই কাজটা ছেড়ে আমি দেশে চলে এসে নিজের একটা প্রতিষ্ঠান করব। তো আমি কিন্তু এই তৃতীয়বার চলে আসলাম। তো প্রতিবারই আসার একটা কারণ আছে, বা কয়েকটা কমন কারণ আছে। প্রথম হলো, আমি আমার কাজের পরিধিটা আমার দেশে করতে চেয়েছি। কেননা তাতে দুটো জিনিস, একটা হলো আমার দেশের তো অনেক প্রয়োজন স্কিলসের, নলেজের। তো আমরা এই দেশে বড় হয়েছি, এই দেশের সন্তান আমরা। এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা যখন এখনো দিচ্ছে, তো দেশকেও তো আমাদের কিছু সবসময় দিতে হবে, দেশ তো আমাদেরকেই করতে হবে। তো আমি বিদেশে বসে যে নলেজটা পেয়েছি, যে অভিজ্ঞতাটা লাভ করেছি, আমি চেয়েছি বাংলাদেশের জন্য কিছু করার জন্য, আমার নিজের দেশের জন্য। এটা ছিল 1 নম্বর কনসিডারেশন। সেকেন্ড, আমার কনসিডারেশন ছিল আমার নিজেরও তো একটা রেকগনিশন। দেখেন, বিদেশে যদি দেখো আমি ইদাত কাজ করি, হাউ ইউএস, ইউরোপিয়ান সোসাইটি বা ইভেন ইস্ট এশিয়ান, সেখানে একজন বিদেশি হিসেবে বা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট হিসেবে আমি হয়তো বড় কাজই করতে পারতাম বা সম্মানজনক কাজই করতে পারতাম, টাকা পয়সার দিকে আমি গেলাম না। কিন্তু আসলে কেউ কি আমাকে মনে রাখতো? আমি কি সেই দেশ গঠনের জন্য যে পলিসি ম্যাটার, মার্কেট ডেভেলপমেন্ট, আমি হয়তো কোনো একটা খুবই কমফোর্টেবল কর্পোরেশনে আমি থেকে যেতে পারতাম, ইউনিভার্সিটিতে থেকে যেতে পারতাম, কিন্তু সেই দেশটা গড়ার জন্য কি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারতাম? তারা তো অলরেডি অনেক উন্নত দেশ, এবং সেখানে আমরা খুবই হয়তো ক্ষুদ্র একজন কেউ থাকতাম, ট্যাক্স পেয়ার বড়জোর। কিন্তু এইখানে তো আমরা শুধু ট্যাক্স পেয়ার না, আমরা হাতে কলমে আমাদের প্রফেশনাল এনগেজমেন্টের মাধ্যমে দেশ গঠনে কাজ করতে পারছি, বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে, এমপ্লয়মেন্ট সৃষ্টিতে, রাইট পলিসি এনভায়রনমেন্ট সৃষ্টি করতে, যাতে অর্থনীতি ভালো থাকে, আরো বেশি বিনিয়োগ আসে, বাংলাদেশ যাতে বেশি আরো এক্সপোর্ট করতে পারে। সেই সুযোগটা তো শুধু আমি বাংলাদেশেই আমি পাবো, যেহেতু আমার, লেটস বি অনেস্ট, আমি এই দেশের সন্তান, এই দেশে আমার মানে স্টেক হোল্ডার্সরা আমার পরিচিত। এই দেশে আমি কাজ করলে সেই কাজটা দেশের প্রয়োজনীয় কাজে লাগে, আমাকেও মানুষ কিছুটা হলেও মনে রাখবে। সো আমার রেকগনিশনটাও কিন্তু এই দেশে অনেক বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কমফোর্ট হয়তো অন্য দেশগুলায়, সেটা ইউএস, ইউকে বা সিঙ্গাপুরে অনেক বেশি থাকতো, কিন্তু সেই কমফোর্টটা আমার কাছে উদ্দেশ্য ছিল না, মুখ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল দেশের প্রয়োজনে আমি আরো কত বেশি কন্ট্রিবিউট করতে পারি, সেই সুযোগটা বাংলাদেশে অনেক বেশি ছিল। দ্বিতীয়ত, সেটার জন্য আমি আমার যে স্টেক হোল্ডার নেটওয়ার্ক, সোশ্যাল ক্যাপিটাল যেটা আমরা বলি, সেটা কিন্তু আমার বাংলাদেশেই আছে, এবং সেটার রেকগনিশনটাও কিন্তু আমি বাংলাদেশেই, মানুষ একটু হলেও মনে রাখবে যে উনি কিন্তু এই কাজটা করেছিল বা এই কাজটা উনি জড়িত ছিল। তাহলে সেই যে মানে এটা হলো সেলফ ফুলফিলিং, মানে নিজের একটা আমি বলবো মানে সন্তুষ্টি, যে কাজের মানুষের একটু সম্মান বা মানুষের একটু ভালোবাসা পাওয়া, সেটাও কিন্তু এই জায়গাতেই অনেক বেশি। আর থার্ড, আরেকটা রিজন ছিল, উইচ ওয়াজ পিওরলি ফ্যামিলি। আমি আমার বাবা মার, আমার একজন বোন আছে, কিন্তু সে বিদেশে থাকে, আমি একমাত্র ছেলে। আমি
চিন্তা করেছি যে আমার বাবা মা যাদের আস্তে আস্তে তখন বয়স হচ্ছিল, আমি অ্যাকচুয়ালি তাদেরকে তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে একা থাকতে দেওয়ার সেই মানসিকতাটা কেন জানি আমার হচ্ছিল না, তো সেটাও একটা কারণ ছিল। এই সব কিছু মিলিয়ে আমি দেশে চলে এসেছি। That's wonderful. Thank you for sharing that, Masroor bhai. And I think you're a big source of inspiration. আপনি যা বললেন for a lot of people like us, and we hope যে মাসরুর ভাই যে আজকে আমরা এই বার্তাটা শুনলাম এটা যেন আমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে এবং সবার মধ্যে যেন একটা বড় কড়া নড়ে, বিকজ দিন শেষে যেখানেই থাকি না কেন এটা আমাদের দেশ, আমরা যেন দেশের কন্ট্রিবিউশনে একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারি। মাসরুর ভাই, আপনি বলছিলেন যে আপনি লাস্ট যখন বাংলাদেশে আসলেন তার আগে আপনি সিঙ্গাপুরে ছিলেন এবং আপনার লাস্ট অধ্যায়টা তখন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সাথে, বাট ইউ ডিসাইডেড টু কাম ব্যাক টু বাংলাদেশ, নট জাস্ট টু গেট ইন টু অ্যানাদার জব, বাট ইউ টুক আ বিগ লিপ অফ ফেইথ। আপনি নিজে একটা অর্গানাইজেশন দিলেন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। আপনার ভিশনটা কী ছিল? এবং আপনি প্রায় আজকে 5 বছর আপনি অর্গানাইজেশনটা রান করছেন, আপনি পলিসি নিয়ে কাজ করছেন, দেশের কন্ট্রিবিউশন রাখছেন। আপনি যদি একটু আপনার ভিশনটা কী ছিল, আপনার কাজের পরিধারা একটু ব্রিফলি যদি আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বিশ্বব্যাংকে প্রায় 10 বছরের একটু উপরে ছিলাম। আমি কিন্তু আই ওয়াজ ভেরি ওয়েল সেটেল। আমি আমার কাজ খুব ভালো শিখেছিলাম, সেই কাজ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমি সর্বশেষ যে পজিশনটায় ছিলাম সিঙ্গাপুর বেস, সেখানে আমি সাউথ ইস্ট এশিয়া, যেখানে প্রায় 14টা দেশ বিশ্বব্যাংক গ্রুপের সাপোর্টের আওতায় ছিল। অ্যাকচুয়ালি দেশ আরও বেশি, বাট আমরা যে কাজটা করতাম সেটা প্রায় 14টা দেশে ছিল। সেখানে আমরা যেটাকে বলি প্রতিযোগিতার সক্ষমতা বা কম্প্যাটিটিভনেস, এই কম্প্যাটিটিভনেস এনহ্যান্সমেন্ট সংক্রান্ত যে বিশ্বব্যাংক গ্রুপের সহায়তা সেই দেশগুলো, সেটা আমি লিড করতাম এবং সেখানে অন্যান্য আরও অনেক টিম মেম্বার ছিল। সো দায়িত্বটাও গুরুত্বপূর্ণ ছিল। সো আর বিশ্বব্যাংকের কাজ খুব কমফোর্টেবল, কারণ এটা একটা বৃহৎ আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক সংস্থা, মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন, এবং পৃথিবীর প্রায় সব দেশ মিলে এটার মালিকানা। এটার আপনি যদি ফাইন্যান্সিয়াল বেনিফিটস বলেন, এটার যদি ওভারঅল এমপ্লয়ি প্রোটেকশন, তাদের কাজ করার সুযোগ সুবিধা সব মিলে এক্সট্রিমলি কমফোর্টেবল। আমি কিন্তু 62 বছরে রিটায়ার করে বিশ্বব্যাংক গ্রুপে, আমি একেবারে চোখ বন্ধ করে 62 বছরে যেতে পারতাম যেই জায়গাটায় ছিলাম। কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল এই বিশ্বব্যাংকের 10.5 বছর তার আগে যুক্তরাজ্যের উন্নয়ন বিভাগ, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ডিএফআইডি, এবং তার আগে বিশ্ববিদ্যালয় এবং কিছু মাল্টিন্যাশনাল, আমার আন্ডারগ্র্যাডের পরে আমি কিছু মাল্টিন্যাশনালে, 2টা মাল্টিন্যাশনালে কাজ করেছি। ইউএসএতে আমি যেটা বললাম, আমি 1 বছরের একটু কম সময় একটা বড় কর্পোরেট ফাইন্যান্সে কাজ করেছি। এগুলো মিলে আমি মনে করেছি যে একদিকে আমার দেশের অপার সম্ভাবনা, কিন্তু সেই বাংলাদেশের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে গেলে এই দেশের শুধুমাত্র যে বিদেশিদের থেকে বা দাতা সংস্থাগুলোর থেকে সহায়তা নিতে হবে এমন তো কথা না। দেশের ভিতরেও কিন্তু এখন অনেকেই আছে যারা এই নলেজ, কারিগরি বিষয় এবং বিভিন্ন আইডিয়া দিয়ে আমাদের দেশের উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি মনে করেছি আমার যে অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে বিশ্বব্যাংক গ্রুপের এবং ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউকে, সেই 14-14.5 বছরের, সেইটা আমি বাংলাদেশের যে প্রয়োজন সেটার সাথে আমি একটা বড় কানেকশন দেখতে পাচ্ছিলাম, যে আমি সেই অভিজ্ঞতাটা ভিত্তিতে বাংলাদেশে এসে বাংলাদেশের উন্নয়নে অনেক কিছু আমি হয়তো করার আমার সুযোগ আছে। এই উপলব্ধি থেকেই আমি প্রথমে চিন্তা করলাম যে আমি দেশে চলে আসবো এবং ওভারঅল যে দেশের নীতি প্রণয়ন, নীতি বাস্তবায়ন, মানে পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, এবং সেই পলিসির মধ্যে আপনি জানেন যে একটা দেশের পলিসি এনভায়রনমেন্ট ইজ অল এনকম্পাসিং। সেটা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, এডুকেশন, সোশ্যাল অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট থেকে নিয়ে এভরিথিং। কিন্তু আমরা যে কাজটায় আমাদের অভিজ্ঞতাটা ছিল যে অর্থনীতি নিয়ে, এই ইকোনমিক পলিসি, পাবলিক পলিসি, মার্কেটস, সেখানে আবার বেসরকারি খাতের মানে উন্নয়ন, সেই রিলেটেড পলিসি। এবং আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের পুরো অর্থনীতিটাই কিন্তু বেসরকারি খাত নির্ভর এবং লেড, প্রাইভেট সেক্টর লেড। সুতরাং এই পুরো জিনিসটা বিশ্বব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার সুবিধে আমাদের গ্লোবাল বেস্ট প্র্যাকটিস সম্বন্ধে অনেক আইডিয়া আছে। অন্যান্য দেশ কিভাবে করছে, কি করেছে, কিভাবে ভিয়েতনাম, ইটস এ ভেরি সাকসেসফুল ইকোনমি, সেকেন্ড জেনারেশন ইকোনমিক মিরাকল ইস্ট এশিয়া, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, ফার্স্ট জেনারেশন হলো কোরিয়া, তাইওয়ান, হংকং, ওরা।
তো ওরা কিভাবে ভিয়েতনামে আমি কাজ করেছি, ভিয়েতনামের অনেক পলিসি ইস্যুজ নিয়ে, বেসরকারি খাতের উন্নয়ন নিয়ে, অর্থনীতির উন্নয়ন নিয়ে। থাইল্যান্ডে করেছি আমি। তো তারা কিভাবে করলো সেইটার ভিত্তিতে কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আমার মনে হয়েছে যে ওই মুহূর্তে আমি নিয়ে আসতে পারতাম, নলেজ ট্রান্সফার এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের ট্রান্সফার। তো সেইটা ছিল নাম্বার 1 উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য ছিল যে আমি এই কাজগুলো বিশ্বব্যাংক থেকেও করতে পারছিলাম, কিন্তু তখন আমার অন্য দেশের জন্য করতে হচ্ছিল, কারণ আমি এখান থেকে কিছু কাজ ছিল তখনও বাংলাদেশে, বাট মূলত বাকিটা বেশিরভাগ কাজ সেই ইস্ট এশিয়ান প্যাসিফিক সেইটাতে করতে হতো। কিন্তু আমি চাচ্ছিলাম আমার এই অভিজ্ঞতাটা, আমার এই যে যতটুকুই আমার নলেজটা আছে অভিজ্ঞতালব্ধ, সেটা যদি আমার দেশের প্রয়োজনে আমি নিয়োগ করতে পারি বা ডিপ্লয় করতে পারি, তাহলে আমার দেশটাই তো আমি কিছুটা হলেও সেখানে অবদান রাখতে পারবো। সেইটা নাম্বার 1। নাম্বার 2 ছিল আমার আরেকটা স্বপ্ন ছিল যে একটা ইনস্টিটিউশন গড়ে তোলা, যে ইনস্টিটিউশনটা বাংলাদেশে বেসরকারি খাত নির্ভর অর্থনীতি বা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি, যেটা অর্থনীতি জিনিসটাও কিন্তু অনেক বড়, আপনি পৃথিবীর প্রায় অনেক কিছু পুরো পৃথিবী ঢুকিয়ে দিতে পারবেন অর্থনীতির আন্ডারে। কিন্তু সেই অর্থনীতি আপনি জানেন বিদেশের বিভিন্ন জায়গায় এখানে স্পেশালাইজ করা হয়, কেউ ট্রেডে করে, কেউ ম্যাক্রোতে করে, কেউ প্রাতিষ্ঠানিক অর্থনীতিতে করে, কেউ উন্নয়ন অর্থনীতিতে করে। তো আমরাও বেসরকারি খাত অর্থনীতি, যেটা প্রাইভেট সেক্টর ইকোনমি, সেই জায়গাটায় আমি মনে করেছি যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের বা অনেকগুলো প্রতিষ্ঠানের দরকার আছে, যারা বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, স্মল বিজনেস, আর্থিক খাত, এগুলো সব কিছু মিলিয়ে যে ধরনের নলেজ পলিসির জন্য, বিনিয়োগ পরিবেশের জন্য, এনেবলিং এনভায়রনমেন্টের জন্য, এই প্রয়োজনে যে অবকাঠামো, মানে প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার বা ট্রেড ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, টেকনোলজি, আপনি জানেন, এগুলো সব মিলিয়ে আমি মনে করেছি যে ওইখানে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে স্পেশালাইজ ফোকাস, সেটা আপনি থিঙ্ক ট্যাঙ্ক বলেন বা অ্যাডভাইজারি পরামর্শক প্রতিষ্ঠান বলেন, এরকম একটা দরকার আছে যারা এই স্টেক হোল্ডারদেরকে, অংশীজনদেরকে, সেটা সরকারি অংশীজন, বেসরকারি খাত, বিশেষজ্ঞ, আমাদের মিডিয়া, এদের সবার সাথে কাজ করে যেতে পারে এই বাংলাদেশের বেসরকারি খাত অর্থনীতিটা নিয়ে। সুতরাং এইটা ছিল আমার দ্বিতীয় একটা অ্যাসপিরেশন বা দ্বিতীয় একটা আমার গোল, যে টু সেট আপ অ্যান ইনস্টিটিউশন উইচ ফোকাসেস অর স্পেশালাইজেস। প্রথম কথা হলো ব্যবহারিক অর্থনীতি, অ্যাপ্লাইড ইকোনমিক ইস্যুস, পলিসিস পার্টিকুলারলি, এবং সেকেন্ড ইকোনমির মধ্যে বেসরকারি খাত অর্থনীতি, যেটা সেই জায়গাটা, এবং সেটা বোধহয় আমি গত 4.5 বছরে সেই জায়গায় আমাদের প্রচেষ্টাটা ছিল, এবং আপনাদের সবার থ্যাঙ্কস টু অল ইউর প্রেয়ার্স অ্যান্ড সাপোর্ট, আমার মনে হয় সেই জায়গাটায় আমরা একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছি পলিসি এক্সচেঞ্জের মাধ্যমে, যে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশে বেসরকারি খাত অর্থনীতির, সেটা নীতি বিশ্লেষণ, অ্যানালিটিক্স, নলেজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অ্যাসেসমেন্ট, ডায়ালগ, সলিউশন ডেভেলপমেন্ট, রিফর্ম সলিউশন, মার্কেট ডেভেলপমেন্ট সলিউশন, ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে কি ধরনের উদ্যোগ বা ইমপ্রুভমেন্ট প্রয়োজন, সেই জায়গাগুলোয় কোথায় আমরা একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছি আপনাদের সবার শুভকামনা। না, ডেফিনেটলি মাসরুর ভাই, এবং খুব সুন্দরভাবেই করেছেন আপনারা, এটার জন্য নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি রিফর্ম কথাটা ইউজ করেছেন যে আপনারা করার চেষ্টা করছেন, এবং আমরা জানি যে রাইট নাও বাংলাদেশ 2.0 যেই এই জেনেরাতে আমরা এখন আছি, অবভিয়াসলি আমরা জানি এখানে লাইট অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট আমাদের বেশ কিছু রিফর্মস নিয়ে কথাবার্তা চলছে, অ্যান্ড ইকোনমি, প্রাইভেট সেক্টর নিয়ে আপনি অনেক কাজ করছেন। আমরা জানি যে রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে এবং অনেক কিছু ডেটা নিয়েও অনেক প্রশ্ন আসছে যে আসলে আমাদের কি জিডিপি গ্রোথ রেট অ্যাট অল হাই ছিল কিনা, ইনফ্লেশন কি আন্ডার রিপোর্টেড হচ্ছে কিনা, রাইট? সো ডেটা ইনঅ্যাকুরেসি নিয়ে কোয়েশ্চেন আসছে, আপনার ইকোনমি আউটলুক নিয়ে কোয়েশ্চেন আসছে, বিজনেসেস আর মায়ার্ড ইন ডেট, আপনার বিগ বিজনেসেস অনেকেই আপনার ডেটে আছে, 10টা ব্যাংক ডিক্লেয়ার করা হয়েছে ব্যাংকরাপ্ট, অ্যান্ড আই ক্যান জাস্ট গো অন অ্যান্ড অন, রাইট? সো আপনার অভিজ্ঞতার আলোকে এবং আপনার প্রজেকশন অ্যান্ড প্রেডিকশন কি বলছে মাসরুর ভাই, আসলে আমরা কোন অবস্থায় এখন আছি, ওয়ার আর উই হেডেড অ্যাজ অ্যান ইকোনমি? আমরা অর্থনীতিটা এই মুহূর্তে একটা স্ট্রাগলের মধ্যে আছে, এবং এটা থাকার কারণটা হলো, লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, গত 10 বছরে 5ই অগাস্টের আগে যে রাজনৈতিক অবস্থাটা ছিল, যে সরকার ছিল, সেই সময় অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে অর্থনীতিতে।
একটা হলো আপনার আপনি জানেন যে ক্লেপ্টোক্রেসি মানে চৌর্যবৃত্তি, যে সেই জায়গাটাকে খুব একটা মানে চৌর্যবৃত্তিকে সব কিছুর মধ্যে নিয়ে আসা হয়েছিল। সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাত। আপনার ব্যাংকিং খাতের ডিসিপ্লিন নষ্ট করে দিয়ে অনেকগুলো ব্যাংককে মানে জোর করে দখল, এবং যারা দখল করেছে বা যারা রাজনৈতিক মদতপুষ্ট কন্ট্রোলিং শেয়ার হোল্ডার ছিল তাদের মাধ্যমে সেই ব্যাংকগুলোর একটা ব্যাপক অংশ লোনের মাধ্যমে, যেগুলো পরবর্তীতে আর ফেরত দেওয়া হয়নি, এগুলো মানে লোপাট হয়ে গেছে এবং একটা বড় সেটাও আবার পাচার হয়ে গেছে। যার ফলে ব্যাংকিং সেক্টরের যে ওভারঅল ইন্ডিকেটরসগুলো, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এনপিএল রেশিও, প্রভিশনিং রেশিও, এগুলো দেখবেন যে খুব কোনোটাই ভালো নেই। আর এর মধ্যে 10টা বা 11টা ব্যাংক যেখানে দেখা যাচ্ছে যে সরাসরি রাজনৈতিক মদতপুষ্ট আগের সরকারের কন্ট্রোলিং শেয়ার হোল্ডার ছিল, তারা একেবারেই লুটপাট করে নিয়ে গেছে। কালকেও বেরিয়েছে পত্রিকায় জনতা ব্যাংকের 75% ঋণই আসলে খেলাপি। এটার আসাটা খুব ডিফিকাল্ট। আমরা জানি যে ফার্মার্স ব্যাংক বা পদ্মা ব্যাংক, এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো, এগুলোতে কোনো টাকাই নাই অলমোস্ট। বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি 22,000 কোটি টাকা ছাপাতে হয়েছে এদেরকে ধরে রাখার জন্য, কারণ বন্ধ হয়ে গেলে তো ব্যাংক রান হয়ে যাবে, পুরো অর্থনীতিতে একটা সংকট দেখা দিবে। এটা হয়েছে। দ্বিতীয়ত আপনি পাবলিক সেক্টর প্রজেক্টস বা সরকারি যে উন্নয়ন প্রকল্প, সেখানে যত্রতত্র বেহিসাবি প্রজেক্টস নেওয়া হয়েছে, যেটা দরকার নাই সেটাও নেওয়া হয়েছে, যেটা দরকার সেটাকে অনেক বেশি দামে নেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে একটা ব্যাপক দুর্নীতি সেখানে হয়েছে। এবং সেটার টাকা যেহেতু দেশীয় রেভিনিউ দিয়ে কাভার করা সম্ভব না, আমাদের রেভিনিউ এমনিও কম, ট্যাক্স রেভিনিউ, এক্সেসিভ ডেট বার্ডেনে চলে যাওয়া হয়েছে বিদেশ থেকে, যার ফলে গত 10 বছরের মধ্যে বাংলাদেশের ফরেন ডেট দ্বিগুণ হয়ে গেছে, আমাদের পেমেন্টস অব্লিগেশন 3 গুণ হয়ে গেছে। আগামী বছর থেকে এটা আরো বাড়বে। সো ফিসকাল ডিসিপ্লিন সেটাও নষ্ট হয়ে গেছে, ব্যাংকিং ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে, ব্যাংকের হেলথ নাই নাম্বার 1, ফিসকাল ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে, আমাদের অ্যাজ এ নেশন আমাদের ডেট বেড়ে গেছে, এখন সেই ডেটের যে পেমেন্ট অব্লিগেশন সেটা তো পড়েছি। থার্ড আরেকটা হয়েছে এই জিনিসগুলোর সাথে লিঙ্কড, কারণ এগুলো আপনি প্রচুর টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা পাচার হয়ে গেলে দেশে মানে ট্রেড বেজ মানি লন্ডারিং অথবা হুন্ডি যেটার মাধ্যমেই করেন, তার ফলে ডলার অনেক বেশি চলে যায় বা দেশ বা ডলার আসা থেকে বঞ্চিত হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বা ডলার রিজার্ভ সেই জায়গায় একটা ব্যাপক প্রেশারে পড়ে গেছি। এবং তার সাথে সাথে হয়েছে যে যখন যে ভালো সিদ্ধান্তগুলোর বা প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিতে হতো সেগুলো নিতে অনেক দেরি করেছে। আমরা দেখেছি যেমন টাকার ডিভ্যালুয়েশন কিন্তু 19-20 সাল থেকেই ডিউ ছিল কিছু না কিছু, সেটা এসে ফাইনালি নিল 22 সালের জুন জুলাই মাসে। তারপরও খুব অল্প 22 না আরো বেশি 24-25 দফায় 38-39% ডিভ্যালুয়েশন হয়েছে। এটা যদি প্রথম দিকে একটু 2-3 দফায় ভালোভাবে নিয়ে নিত, হয়তো আমাদের 39% ডিভ্যালুয়েশন লাগতো না। সো ওখানে ডিভ্যালু হয়ে গেছে, যার ফলে আমাদের ইম্পোর্ট একদিকে ফরেন রিজার্ভ কমে যাওয়া, ইম্পোর্ট রেস্ট্রিকশনে যেতে হয়েছে, আবার ডলার 39% বেড়ে যাওয়ায় আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আবার ইম্পোর্ট রেস্ট্রিকশন থাকায় আমার সাপ্লাই কনস্ট্রেইন্ট, যার ফলে আপনি দেখছেন ইনফ্লেশন কোনোভাবেই কমছে না বাংলাদেশে। এরকম একটা অবস্থায় কিন্তু 5ই অগস্টের পরিবর্তনটা হয়েছে। সুতরাং আমি বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট লেগেসি প্রবলেম, আনফর্চুনেটলি ভেরি ব্যাড লেগেসি প্রবলেম তাদেরকে ইনহেরিট করতে হয়েছে। এবং অ্যাজ বাংলাদেশ আমরা এটার মধ্যে কিন্তু গত অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর ধরে আছি। তো এই অবস্থায় এটা একটা কঠিন অবস্থা। তো আমি যেটা দেখেছি যে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। যেমন দেখেন, চুরিকে মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো প্রজেক্টের সিদ্ধান্ত বা চুরিকে মাথায় রেখে ব্যাংকিং পলিসি গ্রহণ করা, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাদার ব্যাংকিংয়ে চুরি যেসব ব্যাংকে হয়েছে সেখানে বড় ধরনের কারেক্টিভ মেজার নিয়েছে, বোর্ড ভেঙে দিয়েছে, অলিগার্কদের কন্ট্রোল থেকে মুক্ত করেছে। সো এক্সেলেন্ট। সেকেন্ড হলো আপনার আমি যেটা বলেছি কয়দিন আগে টাকা ছাপাতে হয়েছে 22,500 এই সরকারকেও, ইন্টারিম গভর্নমেন্টকেও, কিন্তু এটা ওই ব্যাংক সেভ করার জন্য বাধ্য হয়েছে। 5ই অগস্টের আগে কয়েক বছর ধরে কিন্তু প্রতিনিয়ত টাকা ছাপাতো, যার ফলে সেটা ইনফ্লেশনের জন্য আত্মঘাতী ছিল। এবং যে আরো একটা আত্মঘাতী ছিল, রাইট টাইমে ইন্টারেস্ট রেট ক্যাপ উঠিয়ে নেওয়া উচিত ছিল 6-9%, সেটা প্রায় 1.5-2 বছর দেরি করে ফেলেছে। এর ফলে ইনফ্লেশনটা দেরি হয়েছে। এই সরকার এসে কিন্তু আপনি দেখেন যে মনিটারি টাইটনেস, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এটা বজায় রাখছে, আর একটু টাইট করেছে, ভালো, সেটা আর একটা ভালো সিদ্ধান্ত।
থার্ড হলো ব্যালেন্স অফ পেমেন্টটাকে ঠিক রাখার জন্য বা ফরেন রিজার্ভটাকে পতন হচ্ছিল কন্টিনিউয়াস প্রতি মাসে, সেটা কিন্তু গত 3-4 মাসে পতনটা নাই। সেটার একটা কারণ হলো ওনারা আননেসেসারি রিজার্ভ থেকে বিক্রি করা, ডলার বিক্রি করা, সেটা থেকে সরে এসছে এই বর্তমান গভর্নর সাহেবের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক। সেটা একটা অত্যন্ত প্রশংসনীয় বিষয়, কেননা এর আগের 5ই আগস্টের আগের বাংলাদেশ ব্যাংক কিন্তু কারণে বেকারণে বাংলাদেশের ফরেন রিজার্ভ থেকে টাকা খরচ মানে ডলার বিক্রি করছিল, যেখানে ইন্টার ব্যাংক মানি ডলার মার্কেটকে এনকারেজ করার কথা সেটা এনকারেজ না করে যখনই প্রয়োজন হয়েছে রিজার্ভ থেকে ডলার ছেড়েছে। এটা কিন্তু অগাস্টের পরে বন্ধ হয়ে গেছে, যার ফলে আপনি দেখছেন ডলার রিজার্ভ এখনো খুব ভালো শক্ত অবস্থায় নাই, কিন্তু পতন তো বন্ধ হয়ে গেছে। এটাও একটা ভালো জিনিস। আরো দুই একটা আমি বলবো যে খুব ভালো জিনিস উদ্যোগ নিয়েছে, সেটা হলো মানে এই যে দুর্নীতি এবং ট্রান্সপারেন্সি, এইগুলোর ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, ট্রান্সপারেন্সি হাইয়েস্ট প্রায়োরিটি, এই মেসেজগুলো বোধহয় এই সরকার দিয়েছে, খুব সাকসেসফুলি দিতে পেরেছে আমি মনে করি। সুতরাং সেটাও কিন্তু একটা ভালো জিনিস। কিন্তু তারপরেও অর্থনীতি ভালো নেই বা স্ট্রাগলে আছে। কেন? ওই যে বললাম গত 10 বছরে যে অ্যাবিউজ হয়েছে, যার ফলে যে ব্যাংকিংয়ে ক্ষত হয়েছে, ফিসকাল ডিসিপ্লিনে ক্ষত হয়েছে, আপনার আমাদের ডেট সিচুয়েশনে ক্ষতি হয়েছে, আমাদের যে ইনফ্লেশনটা একটা মানে আপনি জানেন যে কোনো ইনফেকশন রাইট টাইমে যদি আপনি ওষুধ না দেন ওটা এমন পর্যায়ে চলে যায় ওটাকে তখন ঠিক করতে অনেক সময় লাগে। ইনফ্লেশনটা আমাদের ওই জায়গায় চলে গেছে। এইগুলোকে মানে বাগে আনতে একটু সময় লাগবে। ইনফ্লেশন বাগে আনতে যেটা এখন প্রয়োজন, সাপ্লাই বাড়াতে হবে। সাপ্লাই বাড়াতে গেলে আপনার ইম্পোর্টকে 2022 অক্টোবরে যে ইম্পোর্ট কম্প্রেশন এসছে তার আগের লেভেলে যেতে হবে। সেই আগের লেভেলে যেতে গেলে ফরেন রিজার্ভ এখন যা আছে তার চেয়ে শক্তিশালী হতে হবে। তার মানে এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড, আপনি খেয়াল করেন। তো আমরা দেখেছি একটা ভালো জিনিস যে ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে অ্যাডিশনাল ফাইন্যান্সিং এর জন্য আলাপ করছে। আমার মনে হয় যেটা আমি শুনেছি 1.5 থেকে 2 বিলিয়ন ডলার অ্যাডিশনাল প্রতিশ্রুতিও পাওয়া গেছে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি থেকে। IMF এর কাছে 3 বিলিয়ন ডলার এডিশনাল চেয়েছে, এখনো সেখানে সিদ্ধান্ত আসেনি। বাট এটা একটা ভালো উদ্যোগ, কারণ আপনাকে রাতারাতি যদি ফরেন রিজার্ভ বাড়াতে হয়, এক্সপোর্ট তো আর রাতারাতি 50% গ্রো করবে না, রেমিটেন্স তো রাতারাতি 50% গ্রো করবে না, FDI তো রাতারাতি গ্রো করার কোনো সুযোগই নেই। অনলি ওয়ে হচ্ছে আপনার বাজেট সাপোর্ট বা লোনে যেতে হবে, কিন্তু সেই লোনটা হতে হবে খুবই কনসেশনাল, অত্যন্ত নমনীয় এবং লং টার্ম বেসিসে। তখনই এসে যায় মাল্টিল্যাটারালগুলো, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাপান, সৌদি আরব, এরাও বাজেট সাপোর্ট করেছে পৃথিবীর বিভিন্ন দেশকে, আমি শুনেছি, তাদের সাথেও কথা হচ্ছে। তো এটাও একটা ভালো উদ্যোগ। কিন্তু আমি মনে করি যে অর্থনীতি কবে ভালো হবে দিনক্ষণ বলা ডিফিকাল্ট, কিন্তু ভালো হতে গেলে কি লাগবে, একটা হলো যে এই দুর্নীতি, ট্রান্সপারেন্সি, এই ব্যাপারে যে ইন্টারিম গভর্নমেন্ট যে শক্ত স্টেপ নিয়েছে, স্ট্যান্ড নিয়েছে, সেটা বজায় রাখতে হবে। সেকেন্ড, ইনফ্লেশনে যাতে, ইনফ্লেশনটা এই মুহূর্তে সাপ্লাইয়ের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু টাকা ছাপানো এবং বাজার ম্যানিপুলেশনের মাধ্যমে যাতে নতুন প্রবলেম সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, ফরেন রিজার্ভ আমাকে বাড়াতে হবে যে করেই হোক, যাতে আমি ইম্পোর্ট রেস্ট্রিকশন কিছুটা ইজ করেছে, কিছুটা রিল্যাক্স করেছে গত 2 মাসে, কিন্তু এখনো সম্পূর্ণভাবে হয়নি, এখনো লার্জলি কম্প্রেশনের আন্ডারে আছে। সেটাকে স্বাভাবিক অবস্থায় নিতে হবে, তখন গিয়ে আপনি দেখবেন যে আমরা আস্তে আস্তে। তবে হ্যাঁ, ব্যাংকিংয়ে পারহ্যাপস 9-10টা ব্যাংকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ব্যাংকগুলো যেটা বললাম 75-80% তার লোনটা তো আসে ওই ডিপোজিট থেকে। লোনগুলো হলো তাদের অ্যাসেট, ডিপোজিটগুলো লাইবিলিটি, ফেরত দিতে হবে। তো এখন 75-80% যদি লোপাট হয়ে যায়, ফেরত দিবে কিভাবে? অ্যাসেট তো নাই তার। তো এইগুলোকে কি করতে পারবে, এটা আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক খুব ডিটেল অ্যাসেসমেন্টে যাবে। যেখানে রিকাভারি করা সম্ভব সেখানে সরকার এবং মার্কেট থেকে সাপোর্ট নিয়ে একটা রিকাভারি প্ল্যান সেই ব্যাংকগুলোর জন্য ইমিডিয়েটলি রোল আউট করতে হবে। আর যেটা রিকাভারি করা সম্ভব না, তাকে কিভাবে ওয়াইন্ড ডাউন করা যায়, এটা কি মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, বাংলাদেশের আবার বলে অ্যামেলগামেশন বলে একটা ইয়ে আছে, নাকি যদি লাইবিলিটি ফেরত দেওয়া যায় কোনোভাবে, তাহলে কি একেবারেই ওয়াইন্ড ডাউন করে দেওয়া, কোনটা সবচাইতে উপযোগী এবং ফিজিবল, সেই সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হবে। কারণ মানুষের মনেও সেই ডেপোজিটাররা অনেকে টাকা ফেরত পাচ্ছে না, এবং এই 9-10টা ব্যাংকের কারণে সামগ্রিক ব্যাংকিং সেক্টরের ব্যাপারে একটা নার্ভাসনেস সৃষ্টি হয়ে আছে। সুতরাং এই 9-10টা ব্যাংকের ব্যাপারে যদি একটা মানে ক্লিয়ার রোড ম্যাপ চলে আসে, আমি মনে করি সেটাও ব্যাংকিং কনফিডেন্সকে বা ব্যাংকের সম্বন্ধে কনফিডেন্স বাড়িয়ে তোলে।
থ্যাংক ইউ মাসরুর ভাই, আপনি এত সুন্দরভাবে আমাদের ইকোনমির প্রজেকশনের ব্যাপারে আপনার পার্সপেক্টিভসটা শেয়ার করলেন। আমরা শেষের দিকে চলে আসছি এবং আমার শেষ যে প্রশ্নটা আমার ভিতরে রয়েছে এবং এটা আমি আপনার থেকে জানতেই চাই, আপনি আসলে তো মাসরুর ভাই প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আমরা জানি যে বাংলাদেশ খুব শীঘ্রই এলডিসি যে স্ট্যাটাসটা এখান থেকে ক্রস করে আমরা মিডল ইনকাম নেশনের দিকে মুভ করব। সো অফকোর্স প্রাইভেট সেক্টর বিং মানে মেইন চালিকা শক্তি আমাদের ইকোনমির, তাদের জন্য তো আসলে বড় কিছু পলিসি সাপোর্টের প্রয়োজন আছে, তাদের জন্য তো ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসিবিলিটিটা খুবই ইম্পর্ট্যান্ট এখন। নাও ইন লাইট অফ অল হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেইড, যে আমাদের ইকোনমিতে যে রিফর্মস হচ্ছে, যে চেঞ্জেস হচ্ছে, নেক্সট 5 years উইল বি ভেরি ক্রিটিক্যাল বাংলাদেশের নেক্সট স্টেজে গ্রোথের কথাটা যদি আমরা বলি। What are your thoughts and what would be your suggestions, Masroor Bhai, that policymakers and private sector can both adopt? না, বেসরকারি খাতের গ্রোথের কোনো বিকল্প নাই বাংলাদেশে, কেননা বেসরকারি খাত চালিত অর্থনীতিটাই বেসরকারি খাত চালিত। এখানে বিনিয়োগ, এখানে এমপ্লয়মেন্ট, এখানে এক্সপোর্টস, এখানে সার্ভিস ডেলিভারি, বেশিরভাগ ক্ষেত্রেই ওভারওয়েলমিংলি প্রাইভেট সেক্টর সেখানে লিড করে আমাদের দেশে। ইট ইস এ গুড থিং যে আমরা বেসরকারি খাত অর্থনীতিটাকে এত বড় করতে পেরেছি, এত বেসটা বাড়াতে পেরেছি ওভার ফিউ ডিকেডস, রাইট? সুতরাং সামনের দিনে বাংলাদেশ যেখানে যেতে চায়, আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, সেখান থেকে আমরা আপার মিডল ইনকাম বা মিডল ইনকাম ট্র্যাপ থেকে আশা করি আমরা, বা ট্র্যাপকে অ্যাভয়েড করা এবং ধীরে ধীরে আপার মিডল ইনকামে যাওয়া, সেটা আমাদের লক্ষ্য। আমাদের তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 20-22 লক্ষ ছেলে মেয়ে, তরুণ তরুণী আসে প্রতি বছর মার্কেটে, তাদের জন্য ভালো মানের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আমাদের। তার সাথে সাথে আমাদের মানে বিভিন্ন অবকাঠামো আমাদের, সেগুলোকে ডেভেলপ করতে হবে। এই অবকাঠামো দিয়ে আমি শুরু করি, এটা আগে সরকারি টাকায় হতো বেশিরভাগ, আগামীতে কিন্তু এটা সম্ভব না। আগামীতে আমার অবকাঠামোরও বেশিরভাগ কিন্তু প্রাইভেট ফাইন্যান্সিংয়ে হতে হবে, সেটা পিপিপিতে হোক, প্রাইভেট পার্টিসিপেশনে হোক, আর সেটা ফরেন প্রাইভেট সেক্টর বা লোকাল প্রাইভেট সেক্টর। নাহলে বাংলাদেশের যে অবকাঠামোর প্রয়োজন, অবকাঠামো বলতে রোড ঘাট, বিদ্যুৎ, এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, ট্রেড কানেক্টিভিটি, এগুলো কিন্তু শুধু সরকারি টাকা এবং ইভেন শুধু লোন দিয়ে সরকার এককভাবে এটা সম্ভব না। সেই পরিমাণ রেভিনিউ নাই আমাদের সাপোর্ট করার, সেই পরিমাণ লোন নেওয়ার উচিত হবে না, বা এটা লোন সাস্টেনেবিলিটিতে কোয়েশ্চেনে। তার মানে এখানে প্রাইভেট ফাইন্যান্সিং আসতে হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে হবে। সুতরাং সেই দিক থেকেও আমার প্রাইভেট সেক্টর গুরুত্বপূর্ণ। এমপ্লয়মেন্ট তো আছেই, বিনিয়োগ তো 75%-এর উপরে, আপনার 75%-এর কাছাকাছি যে টোটাল বিনিয়োগ, বা তার 75%-এর উপরে কিন্তু বেসরকারি খাত থেকে আসে। সুতরাং আপার মিডল ইনকাম, এমপ্লয়মেন্ট, দারিদ্রতা কমানো, এক্সপোর্ট ধরে রাখা, তার মাধ্যমে ফরেন কারেন্সি আসা, যার মাধ্যমে আবার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি মানে ঠিক থাকে, এগুলো সব মিলিয়ে কিন্তু বেসরকারি খাত ধরে রাখা এবং আরও মানে তার গ্রোথটাকে ফ্যাসিলিটেট করা, এটার কোনো বিকল্প নাই। এটা করতে গেলে অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা যদি কয়েকটা এরিয়াতে গ্রুপ করি, আমার কি করতে হবে? প্রথমত আমার বিনিয়োগ পরিবেশকে আরও সহজ এবং আরও আধুনিক করতে হবে। সেখানে বিনিয়োগ পরিবেশে বিভিন্ন ল, রেগুলেশন, রেড টেপ, এনফোর্সমেন্ট, ল এবং রেগুলেশন, সেগুলোর কোয়ালিটি কতটা সহায়ক এবং সেগুলোর বাস্তবায়ন কতটা ডিফিকাল্টি সৃষ্টি করে বা সহজে ব্যবসা করতে দেয়, এটাই রেড টেপ। এই জায়গাটায় আমাদের ব্যাপক মডার্নাইজেশন প্রয়োজন, সিম্পলিফিকেশন প্রয়োজন, রিফর্মস, রেগুলেটরি রিফর্ম যেটাকে বলি। বা দ্বিতীয় হলো, আমি মনে করি ওই অনেক ইনভেস্টমেন্ট ক্লাইমেটের সাথে লিঙ্ক, আপনি যদি লোকাল এবং ফরেন প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেন বাংলাদেশ নিয়ে, তাদের যে বড় কনসার্ন, এর মধ্যে একটা কনসার্ন হলো ট্যাক্সেশনের জটিলতা। সে ট্যাক্স বেশি না কম সেটা একটা আছে, কিন্তু তার চেয়ে বড় হলো যে ট্যাক্স কমপ্লায়েন্স প্রসিজিওর, এই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা বিজনেসের জন্য খুব জটিলতা, কোথাও কোথাও হয়রানির সৃষ্টি করে। এটাকে খুব সহজ করতে হবে। কোথাও কোথাও হয়তো ট্যাক্স কমাতে হতে পারে, কিন্তু যেখানে কমাতে হবে না সেখানেও কিন্তু এটা ট্যাক্স পেয়ারের জন্য সহজ হয়, কমপ্লায়েন্স ইজি হয়। সুতরাং সেই জায়গাটা, সুতরাং ট্যাক্স পলিসির রিফর্ম দরকার আছে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরের রিফর্ম, এবং সেখানে আপনার ট্যাক্স এনভায়রনমেন্টটাকে বা ট্যাক্স পলিসিকে শুধু কালেকশন সেন্ট্রিক না করে ফ্যাসিলিটেশন সেন্ট্রিক করতে হবে। আমার ট্যাক্স আসবে, কিন্তু সেই ট্যাক্স যদি আমি আমার ট্যাক্স পলিসিকে বিজনেস ফ্রেন্ডলি করতে পারি, বিজনেস এত বাড়বে যে সেখান থেকে আমার ট্যাক্স অটোমেটিক্যালি আরো বেশি আসবে। সেই মাইন্ডসেটে আমাদের যেতে হবে।
তার সাথে এরপরে হলো তৃতীয় আমি বলবো অবকাঠামো, বিজনেসের গ্রোথের জন্য অবকাঠামো। সেখানে আমাদের সবচাইতে এই মুহূর্তে আপনি জানেন এনার্জি ক্রাইসিসে আছে আমাদের টেক্সটাইল, সিমেন্ট, স্টিল, সিরামিক্স, যাদের গ্যাস হেভি প্রোডাকশন প্রসেস বা গ্যাস জেনারেটরের উপর ব্যবহার করে, গ্যাসের সাপ্লাই এতটাই ডিসরাপ্টেড, 40-50% প্রোডাকশন পড়ে গেছে এই ধরনের সেক্টরগুলো। আমাদের যে কোনো মূল্যে সেটা অনসাইট গ্যাস এক্সপ্লোরেশন, অনশোর অথবা অফশোর গ্যাস এক্সপ্লোরেশন, কারণ ইম্পোর্টেডের উপর তো আমি বেশি নির্ভর করতে পারবো না। এটাও একটা খারাপ কনসিকুয়েন্স অফ এ ব্যাড পলিসি ফ্রম লাস্ট 10-15 ইয়ার্স, যে ইম্পোর্টেড আমাদের লোকাল গ্যাস এক্সপ্লোরেশন এগুলা মানে একেবারেই নজর না দিয়ে শুধুমাত্র ইম্পোর্টের দিকে চলে গেছিল। সুতরাং এখন এনার্জি সাপ্লাই এবং তার মাধ্যমে পাওয়ার সাপ্লাইটাকে স্টেবিলাইজ করা, পাওয়ারের ক্যাপাসিটি আছে জেনারেশন, কিন্তু প্রাইমারি এনার্জি না থাকলে পাওয়ারও বসে থাকে, এই জায়গাটা আমাদের ইয়ে করতে হবে। অবকাঠামোতে আরও দুটো বিষয় আছে, একটা হলো আমাদের বন্দরের অবস্থা ভালো না। চিটাগাং পোর্ট ইজ এ রিভার বেস পোর্ট, যদিও আমরা এটাকে সমুদ্র বন্দর বলি, রিভার বেস পোর্ট, আর এটা বহু পুরানো। এইটা কমপ্লিটলি ডিফারেন্ট মডেলে আমার সি বেস পোর্ট করতে হবে। যেমন সরকারের একটা পরিকল্পনা আছে বে কন্টেইনার টার্মিনাল নামে একটা নতুন পোর্ট করা চিটাগাংয়ে। এটা বোধহয় আমি যতদূর জানি প্রস্তুতি অনেক এগিয়ে গেছে, কিন্তু এটাকে দ্রুত বাস্তবায়নে নিতে হবে। এবং এটার অপারেশনে পোর্ট একটা জটিল বিষয় এবং গ্লোবালি খুব ইন্টারকানেক্টেড বিষয়। এটা আসলে প্রথমেই আমাদের হয়তো বাংলাদেশি কেউ এটা প্রথম কথা এটা সরকার অপারেট করা ঠিক না, পৃথিবী জুড়ে এগুলা প্রাইভেট সেক্টর অপারেট করে, এবং সেখানে পৃথিবী জুড়ে নাম করা অনেক কোম্পানি আছে, মানে পোর্ট ডেভেলপার, পোর্ট অপারেটর, তাদেরকে আনলে দেশেরও সুনাম বাড়ে, কাজটাও ভালো হয়, দুর্নীতি কম হয় এবং ট্রেড এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। এই দিকটা দেখতে হবে আমাদেরকে। আর আরেকটা বলবো হচ্ছে আমি পঞ্চম, সেটা হলো আমাদের ট্রেড, যেহেতু বললাম ট্রেড ফ্যাসিলিটেশন, বর্ডার ক্লিয়ারেন্স, কাস্টমস ক্লিয়ারেন্স, স্ট্যান্ডার্ডস, এগুলোতে আমাদের দুর্বলতা আছে, এইটা ঠিক করতে হবে। আর ফাইনালি আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। সেখানে কিন্তু বেসরকারি খাতের অনেক বড় দায়িত্ব, সেটা হলো আমার স্কিলস। উৎপাদনশীলতাটা আসেই দুটো জিনিস থেকে, টেকনোলজি এবং স্কিলস থেকে। এই দুটাই কিন্তু আমাদেরকে অনেক শক্তিশালী করতে হবে। মাসরুর ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনার পার্সপেক্টিভগুলো তো সুন্দরভাবে শেয়ার করার জন্য আমাদের অডিয়েন্সের সাথে। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য টাইম অ্যান্ড দ্য ইনসাইটস দ্যাট ইউ হ্যাভ গিভেন আস। Thank you so much for coming to the Light Castle live show. We hope you enjoyed it as much as we did hosting. It was a delight. Thank you, Ibdat. Thank you for having me. So thank you everyone. আজকে আমাদের সাথে মাসরুর ভাই ছিলেন, তার থেকে আমরা আরো অনেক কিছু জানলাম আমাদের ইকোনমির ব্যাপারে। We hope you are enjoying what we have to offer every now and then. এবং আমাদের আরো অনেক সুন্দর সুন্দর এপিসোডস hopefully with new perspectives আসছে। Stay tuned for our next episodes. Until then, Assalamu alaikum, Allah Hafiz.